উপরে বা মুসলিম সম্প্রদায়ের উপরে যে আক্রমণ আঘাত আসছে সেটি নিয়ে বাংলাদেশেও কিছু প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া এ বিষয়ে অত্যন্ত সরব। হিউম্যান রাইটস ওয়াচ ইতিমধ্যেই এই ভয়াবহ চিত্রটা তুলে আনবার চেষ্টা করেছে তাদের বিবৃতির মাধ্যমে। সো মেজর আখতারুজ্জামান, আপনি কি মনে করেন যে এই জায়গাটিতে বাংলাদেশের আসলে প্রতিবেশী হিসেবে একটি মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে কি করণীয় আছে? যদিও রোহিঙ্গাদের এর আগেও বাংলাদেশ আশ্রয় দিয়েছে। আবার দেখেন, বিষয়টা কিন্তু অনেক গভীর। আজকে যে আরাকানে যে সমস্যাটা হচ্ছে, যেটাকে এখন রাখাইন নামে দিয়েছিলেন, আরাকানটা তো ছিল ভারতের অংশ, এটা তো ছিল না মায়ানমারের অংশ। কিন্তু সেই 1600 এটা আপনি ধরেন 1785 সনে এটা আরাকানকে কনবাং ডাইনেস্টি তারা দখল করেছে। তখন থেকে এটাকে আলাদা হয়ে গেছে, আরাকানটাকে তারা দখলকে নিয়ে গেছে। ইংরেজরা এসে 1826 সনে ইংরেজরা দখল করছে, সেটা আবার পুনরায় দখল করছে তারা বার্মিজ ওয়ার হয়েছে আমাদের 1882 সনে। তারপরে এসে নেউইন 1982 সনে ক্ষমতা এসে সমস্ত বাঙালিদেরকে খেদিয়ে দেওয়া আছে। হঠাৎ করে আমাদেরকে জানানো হলো, যেমন 2015 সনে রোহিঙ্গার নামটা বদলাইয়া বার্মিজ গভর্নমেন্ট রেখেছে বেঙ্গলি। তারা কিন্তু এখন ওদের নাম রেজিস্টার হচ্ছে বেঙ্গল হিসাবে। ওখানে শুধু মুসলমান রোহিঙ্গার আছে না, ওখানে কিন্তু হিন্দু আছে, প্রচুর হিন্দু গেছে। আমার একটা সময় ছিল যখন প্রায় 2 থেকে 8 লক্ষ হিন্দু প্রতি বছর মাইগ্রেট করতো ফ্রম ইন্ডিয়া টু রেঙ্গুন। এবং রেঙ্গুন শহরটা কিন্তু একদম ইনফেস্টেড উইথ ইন্ডিয়ান ছিল, প্রচুর ছিল। এবং যারা নেউন এশিয়া থেকে বিতাড়িত করেছে তারা সরাইছে। আজকে আমাদের মুসলমানদেরকে জন্য বর্ডার খুলে দেওয়ার জন্য আমাদেরকে আমেরিকান অ্যামনেস্টি এবং মানবাধিকার বলতেছে খুলে দেওয়ার জন্য, কিন্তু তারা কিন্তু হিন্দুদের কিছু বলতেছে না। ইন্ডিয়ান যারা আছে, যেমন মিজোরাম থেকে, মণিপুর থেকে প্রচুর আরাকানে গেছে, আগরতলাতে, আপনার কুমিল্লার ওই পাশ থেকে, ত্রিপুরা থেকে প্রচুর লোক গেছে। কিন্তু আজকে এখানে যে কথাটা বললেন, মুসলমানদের উপর অত্যাচার করলে আমরা বলতে পারবো না, কিছু হলেই আমরা এটাকে অন্য ধোয়া তুলব। আজকে এই 13 লক্ষ রোহিঙ্গা যারা বাস করে রোহিঙ্গাতে, তাদের অত্যাচার করা হচ্ছে, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, তারা দেখতেছেন কি অমানবিক ভাবে। আজকে দেখেন সূচি, যে সূচিকে আমরা একদিন বলছি নোবেল পাওয়ার জন্য, আজকে সূচি কিন্তু তার দেশের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, আপনি দেশপ্রেমের কথা বললেন, সেই দেশপ্রেম প্রয়োজন। আজকে সূচি কিন্তু এই রোহিঙ্গাদেরকে বিতাড়িত করার পদ্ধতিতে সে একজন ইনভলভ। ক্ষমতায় থাকার জন্য এক ধরনের কম্প্রোমাইজ তিনি করতে হবে, তাই তো হচ্ছে। এখন ধরুন আমি যেটা মনে করি, আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করব, রোহিঙ্গারা যত কিছু হোক, তারা তো মানুষ, বিপদে তাদের পাশে দাঁড়ানো এটা আমাদের নৈতিক দায়িত্ব। আজকে আমরা যেমন, আপনাকে আজকে একজন একটা মন্দির পুড়িয়েছেন বলে আমি আপনাকে দায়ী করতেছি, আমার মসজিদটা ভেঙে গেছে বলে আপনি কি সেটা দেখবেন না? আপনি কদিন আগে আমাদের ওই যে বৌদ্ধ বিহার পুড়ে যাওয়ার পরে যে বৌদ্ধকে নতুন করে বানিয়ে দিয়েছি, আমাদের কোন দুঃখ হয় নাই, আমরা বানিয়ে দিয়েছি। কক্সবাজারে রামুতে যে ঘটনা ঘটেছিল। কিন্তু আজকে যখন আমার রোহিঙ্গাতে মসজিদগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে, সমস্ত গ্রামকে গ্রাম বিতাড়িত করে দেওয়া হচ্ছে, সেখানেও তো মানবতা লঙ্ঘিত হচ্ছে। আমরা কি এটা বলতে পারি না? হ্যাঁ, এখানে ইন্টারন্যাশনাল। আজকে আমি তাজুল ভাইয়ের কাছে অনুরোধ করব, এই রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য আপনার সরকারকে আমি অনুরোধ করব। আমরা দাঁড়ালে কিছু লাভ হবে না, আমরা দাঁড়ালে আপনি আমাদেরকে আবার আইএসএস লাগাই দেবেন। আমরা যাচ্ছি রোহিঙ্গার কথা বলি, আপনি রোহিঙ্গা আইএসএস লাগিয়ে দেবেন। কারণ ইতিমধ্যে আপনি জানেন সৌদি আরবেও প্রায় 6 লক্ষ রোহিঙ্গা বাস করে যারা সিটিজেনশিপ পেয়েছেন। তো এখন রোহিঙ্গাদের প্রতি যে অমানবিক অত্যাচার করা হচ্ছে, এটা নিন্দনীয়। এটা নিয়ে আমি ক্ষোভ প্রকাশ করছি এবং আপনাদের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে নিন্দা প্রকাশ করছি এবং তাজুল ভাইয়ের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করছি, রাজনীতি আমাদের যাই হোক, বিশ্বাস আমাদের যাই হোক, এই অত্যাচারিত মানুষগুলোর পাশে আসে দাঁড়াই, তাদেরকে আমরা শেল্টার দেই, তাদেরকে আমরা বেঁচে থাকার সুযোগ সুবিধা করি। আপনার রোহিঙ্গা সহ তো, অতএব আমাদের দেশ অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ, আমরা সারা পৃথিবীর সকল মানুষকে এখানে দাগে দেওয়ার যেমনি অবস্থা নাই, আর আমাদের কয়জন লোককে অ্যাকোমোডেট করার মতন আমার অবস্থা আছে। তো সেই বিষয়টা আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। অতএব দেশের প্রতি ন্যূনতম মায়া, মমতা, মমত্ববোধের
তাগিদ থেকে আমাদেরকে সিদ্ধান্তগুলো নিতে হবে। এমন ইমোশনালি কোনো সিদ্ধান্ত আমার মনে হয় এই ব্যাপারে আমি এখানে সরকারকে, আমার বক্তব্য সরকারের রিপ্রেজেন্ট করে না, আমি আমার ব্যক্তিগত মতামতটা দিচ্ছি এবং সে মতামত অনুযায়ী আমি একজন প্যাট্রিয়ট হিসাবে আমি মনে করি আমি আমার দেশের স্বার্থ প্রথম দেখব। সকল মুসলমান সহ সকল মানবতার প্রতি আমার অকুণ্ঠ সমর্থন এবং আমার করণীয় আছে, কিন্তু আমার সীমাবদ্ধতাও আছে, এই কথাটা আমাকে বুঝতে হবে। উপরে বা মুসলিম সম্প্রদায়ের উপরে যে আক্রমণ আঘাত আসছে সেটি নিয়ে বাংলাদেশেও কিছু প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া এ বিষয়ে অত্যন্ত সরব। হিউম্যান রাইটস ওয়াচ ইতিমধ্যেই এই ভয়াবহ চিত্রটা তুলে আনবার চেষ্টা করেছে তাদের বিবৃতির মাধ্যমে। সো মেজর আখতারুজ্জামান, আপনি কি মনে করেন যে এই জায়গাটিতে বাংলাদেশের আসলে প্রতিবেশী হিসেবে, একটি মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে কি করণীয় আছে? যদিও রোহিঙ্গাদের এর আগেও বাংলাদেশ আশ্রয় দিয়েছে। আবার দেখেন, বিষয়টা কিন্তু অনেক গভীর। আজকে যে আরাকানে যে সমস্যাটা হচ্ছে, যেটাকে এখন রাখাইন নামে দিয়েছিলেন, আরাকানটা তো ছিল ভারতের অংশ, এটা তো ছিল না মায়ানমার অংশ। কিন্তু সেই 1600 এটা আপনি ধরেন 1785 সনে এটা আরাকানকে কনবাং ডাইনেস্টি তারা দখল করেছে। তখন থেকে এটাকে আলাদা হয়ে গেছে, আরাকানটাকে তারা দখলকে নিয়ে গেছে। ইংরেজরা এসে 1826 সনে ইংরেজরা দখল করছে, সেটা আবার পুনরায় দখল করছে তারা বার্মিজ ওয়ার হয়েছে আমাদের 1882 সনে। তারপরে এসে নেউইন 1982 সনে ক্ষমতা এসে সমস্ত বাঙালিদেরকে খেদিয়ে দেওয়া হয়েছে। হঠাৎ করে আমাদেরকে জানানো হলো, যেমন 2015 সনে রোহিঙ্গার নামটা বদলাইয়া বার্মিজ গভর্নমেন্ট রেখেছে বেঙ্গলি। তারা কিন্তু এখন ওদের নাম রেজিস্টার হচ্ছে বেঙ্গল হিসাবে। ওখানে শুধু মুসলমান রোহিঙ্গার আছে না, ওখানে কিন্তু হিন্দু আছে, প্রচুর হিন্দু গেছে। আমার একটা সময় ছিল যখন প্রায় 2 থেকে 8 লক্ষ হিন্দু প্রতি বছর মাইগ্রেট করতো ফ্রম ইন্ডিয়া টু রেঙ্গুন। এবং রেঙ্গুন শহরটা কিন্তু একসময় ইনফেস্টেড ইন্ডিয়ান ছিল, প্রচুর ছিল। এবং যারা নেউন এশিয়া দেখে বিতাড়িত করেছে তারা সরাইয়েছে। আজকে আমাদের মুসলমানদেরকে জন্য বর্ডার খুলে দেওয়ার জন্য আমাদেরকে আমেরিকান অ্যামনেস্টি এবং মানবাধিকার বলতেছে খুলে দেওয়ার জন্য, কিন্তু তারা কিন্তু হিন্দুদের কিছু বলতেছে না। ইন্ডিয়ান যারা আছে, যেমন মিজোরাম থেকে, মণিপুর থেকে প্রচুর আরাকানে গেছে, আগরতলাতে, আপনার কুমিল্লার ওই পাশ থেকে, ত্রিপুরা থেকে প্রচুর লোক গেছে। কিন্তু আজকে এখানে যে কথাটা বললেন, মুসলমানদের উপর অত্যাচার করলে আমরা বলতে পারবো না, কিছু হলেই আমরা এটাকে অন্য ধোয়া তুলব। আজকে এই 13 লক্ষ রোহিঙ্গা যারা বাস করে রোহিঙ্গাতে, তাদের অত্যাচার করা হচ্ছে, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, তারা দেখতেছেন কি অমানব ভাবে। আজকে দেখেন সূচি, যে সূচিকে আমরা একদিন বলছি নোবেল পাওয়ার জন্য, আজকে সূচি কিন্তু তার দেশের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, আপনি দেশপ্রেমের কথা বললেন, সেই দেশপ্রেম প্রয়োজন। আজকে সূচি কিন্তু এই রোহিঙ্গাদেরকে বিতাড়িত করার পদ্ধতিতে সে একজন ইনভলভ। ক্ষমতায় থাকার জন্য এক ধরনের কম্প্রোমাইজ তিনি করছেন, করতে হবে, তাই তো হচ্ছে। এখন ধরুন আমি যেটা মনে করি, আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করব, রোহিঙ্গারা যত কিছু হোক, তারা তো মানুষ, বিপদে তাদের পাশে দাঁড়ানো এটা আমাদের নৈতিক দায়িত্ব। আজকে আমরা যেমন, আপনাকে আজকে একজন একটা মন্দির পুড়িয়েছেন বলে আমি আপনাকে দায়ী করতেছি, আমার মসজিদটা ভেঙে গেছে বলে আপনি কি সেটা দেখবেন না? আপনি কদিন আগে আমাদের ওই যে বুদ্ধ বিহার পুড়ে যাওয়ার পরে যে বুদ্ধকে নতুন করে বানিয়ে দিয়েছি, আমাদের কোন দুঃখ হয় নাই, আমরা বানিয়ে দিয়েছি। কক্সবাজারে রামুতে যে ঘটনা ঘটেছিল। কিন্তু আজকে যখন আমার রোহিঙ্গাতে মসজিদগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে, সমস্ত গ্রামকে গ্রাম বিতাড়িত করে দেওয়া হচ্ছে, সেখানেও তো মানবতা লঙ্ঘিত হচ্ছে। আমরা কি এটা বলতে পারি না? হ্যাঁ, এখানে ইন্টারন্যাশনাল। আজকে আমি তাজুল ভাইয়ের কাছে অনুরোধ করব, এই রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য আপনার সরকারকে অনুরোধ করব। আমরা দাঁড়ালে কিছু লাভ হবে না, আমরা দাঁড়ালে আপনি আমাদেরকে আবার আইএসএস লাগাই দেবেন। আমরা যদি রোহিঙ্গার কথা বলি, আপনি রোহিঙ্গা আইএসএস লাগিয়ে দেবেন। কারণ ইতিমধ্যে আপনি জানেন সৌদি আরবেও প্রায় 6 লক্ষ রোহিঙ্গা বাস করে যারা সিটিজেনশিপ পেয়েছেন। তো এখন রোহিঙ্গাদের প্রতি যে অমানবিক অত্যাচার করা হচ্ছে, এটা নিন্দনীয়। এটা নিয়ে আমি ক্ষোভ প্রকাশ করছি এবং আপনাদের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে নিন্দা প্রকাশ করছি এবং তাজুল ভাইয়ের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করছি, রাজনীতি আমাদের যাই হোক, বিশ্বাস আমাদের যাই হোক, এই অত্যাচারিত মানুষগুলোর পাশে আসে দাঁড়াই, তাদেরকে আমরা শেল্টার দেই,
তাদেরকে আমরা বেঁচে থাকার সুযোগ সুবিধা করে দিই। মিস্টার তাজুল ইসলাম। আপনার রোহিঙ্গা সহ তো অতএব আমাদের দেশ অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ, আমরা সারা পৃথিবীর সকল মানুষকে এখানে দাগে দেওয়ার যেমনি অবস্থা নাই, আর আমাদের কয়জন লোককে অ্যাকোমোডেট করার মতন আমার অবস্থা আছে, তো সেই বিষয়টা আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। অতএব দেশের প্রতি ন্যূনতম মায়া মমতা মমত্ববোধের তাগিদ থেকেই আমাদেরকে সিদ্ধান্তগুলো নিতে হবে। এমন ইমোশনালি কোনো সিদ্ধান্ত আমার মনে হয় এই ব্যাপারে, আমি এখানে সরকারকে, আমার বক্তব্য সরকারের রিপ্রেজেন্ট করে না, আমি আমার ব্যক্তিগত মতামতটা দিচ্ছি এবং সেই মতামত অনুযায়ী আমি একজন প্যাট্রিয়ট হিসাবে আমি মনে করি আমি আমার দেশের স্বার্থ প্রথম দেখব। সকল মুসলমান সহ সকল মানবতার প্রতি আমার অকুণ্ঠ সমর্থন এবং আমার করণীয় আছে, কিন্তু আমার সীমাবদ্ধতাও আছে, এই কথাটা আমাকে বুঝতে হবে।